হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নির্ভয় এডুকেশন PM3 চ্যানেল। আজকের ভিডিওতে আমরা কৃষি শিক্ষা নিয়ে কথা বলবো। চলো শুরু করা যাক। তো কৃষি শিক্ষারে আমরা কৃষি প্রযুক্তি বিষয় নিয়ে আজকে আমরা কিছু তথ্য প্রকাশ করব। তো কৃষি প্রযুক্তি, কৃষিকাজ এবং কৃষি প্রযুক্তি একে অপরের পরিপূরক। অর্থাৎ আমরা কৃষিকাজ এবং কৃষি প্রযুক্তির সাথে তুলনা করতে পারি এবং দুটোই সমানভাবে কার্যকরী। এবং মূলত যে প্রক্রিয়া কৃষিকাজ করা হয় তাই হচ্ছে কৃষি প্রযুক্তি। অর্থাৎ কৃষি প্রযুক্তি কাকে বলে? যে পদ্ধতিতে কৃষিকাজ করা হয়। অর্থাৎ একজন চাষি যে পদ্ধতিতে তার জমিতে চাষ করে সে পদ্ধতিটাকেই কৃষি প্রযুক্তি বলা হয়। এবং প্রতিটি কৃষিকাজের সাথে সুনির্দিষ্ট কৃষি প্রযুক্তির সম্পর্ক রয়েছে। অর্থাৎ প্রত্যেকটি কৃষক যে কাজ করে, একজন কৃষক হয়তো ধান চাষ করে, আরেকজন পাট, আরেকজন গম, ভুট্টা, কৃষক বিভিন্ন জিনিস চাষ করে। তবে সবগুলো কৃষি প্রযুক্তিরই মাঝে কিছু সম্পর্ক অবশ্যই আছে। বর্তমানে কৃষি আর শুধু পারিবারিক খাদ্য সংস্থানের বিষয় নয়। যেমন আজ থেকে খুব বেশি নয়, 15 থেকে 20 বছর আগেও মানুষ চাষ করতো এবং চাষ করে শুধু নিজের বাড়ির জন্য খাবার রাখতো। খাবার বলতে ধান চাষ করতো, ওইটা থেকে নিজের বাসায়তে চাল তৈরি করতো এবং নিজেরাই খেত। তবে এখন এই কৃষি বিষয়টা কিন্তু ব্যবসাতেও চলে গেছে। অনেক কৃষক নিজের জমিতে চাষ করে সেটা বিক্রি করে টাকা উপার্জন করতেছে। এটা এখন ব্যবসায়িক পেশায় উন্নীত হয়েছে। এখন যারা ধরো বড় ডিগ্রি নিয়েও যারা চাকরি পায় না, তারা কৃষিকাজ করেও এখন অনেক টাকা উপার্জন করার সুযোগ পাচ্ছে। আগে কৃষি বলতে জমি চাষ করে বীজ বুনে ঘরে ফসল তুলে বছরের খোরাক সংগ্রহ করাকেই বোঝাতো। কিন্তু এখন কৃষির প্রতিটি কাজ প্রযুক্তির ব্যবহারের খরচাদি ও ফসলের বাজার মূল্যের উপর নির্ভর করে আয় ব্যয়ের হিসাব নিকাশ করে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে কৃষিটি বাস্তবায়ন করা হয়েছে। তাই এখন কৃষি সমস্যা যেমন জটিলতর হচ্ছে, তেমনি কৃষি বিজ্ঞানীরাও উন্নতর, জ্ঞান সমৃদ্ধ ও কৃষি উদ্ভাবন করতেছে। পূর্বের ভিডিওগুলোতে বা এর আগে আমাদের জানা আছে যে সংশ্লিষ্ট প্রযুক্তি সম্পর্কে আমরা জানি, কৃষি যন্ত্রপাতি সম্পর্কে আমরা অল্প কিছু জানি এবং প্রযুক্তি ব্যবহারের বিষয় আদি সম্পর্কে আমরা কিছু ধারণা জানি। তবে আজকের এই ভিডিওতে এবং এর পরবর্তী ভিডিওগুলোতে কৃষি সম্পর্কে আরও বিস্তারিত তোমাদের জানানোর আমরা চেষ্টা করব। তো এরপরে এখন আমরা ফসল সম্পর্কে কথা বলবো। ফসল নির্বাচন একটা চাষির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন একটি জমি, উর্বর জমি, অপরদিকে আরেকটি জরুরি বস্তু হলো ফসল বা ফসলের বীজ। ফসলের বীজ থেকে তো ফসল হয় নাকি? তো মাটি ও পরিবেশের বৈশিষ্ট্য অনুযায়ী ফসল নির্বাচন। মাটি ফসল উৎপাদনের অন্যতম মাধ্যম। অর্থাৎ মাটি ছাড়া তো ফসল হবেই না। ফসল উৎপাদন মাটির বৈশিষ্ট্যের ওপর পুরোপুরি নির্ভরশীল। অর্থাৎ একটি এলাকায় কোন ধরনের ফসল জন্মাবে, কোন ধরনের ফসল ভালো হবে বা কোন ধরনের ফসল খারাপ হবে, সেটি নির্ভর করে সেই এলাকার মাটির ওপর। সেখানকার মাটি যদি ভালো হয় তাহলে ফসলও অবশ্যই ভালো হবে, এবং মাটিতে যদি প্রয়োজনীয় জৈব পদার্থ বা পুষ্টি উপাদানের অভাব থাকে তো সেই ক্ষেত্রে ফসল উৎপাদনে কিছু ত্রুটি বা সমস্যা হতে পারে। এখন মাটি হচ্ছে পানি ও পুষ্টির প্রাকৃতিক উৎস। অর্থাৎ আমরা যদি টিউবওয়েল থেকে পানি পান করি তো সেটা টিউবওয়েলটা আমরা মানুষরাই সেটা তৈরি করছি, কিন্তু এই মাটিতে যে পানি আছে, যে জল আছে, সেটা প্রাকৃতিকভাবে হয়েছে। মাটিতে কেউ এক্সট্রাভাবে কেউ জল ছিটায় দেয় নাই। সেটা ফসল বুনবার পরে কেউ হয়তো আমরা সেচ দেই, মেশিন দিয়ে সেচ দিই এখন। এবং পুষ্টির প্রাকৃতিক উৎস অনেক মাটিতে আমরা বর্তমানে সার প্রয়োগ করি। জৈব সার আছে, রাসায়নিক সার আছে, বাজারে অনেক দামের সার আছে, প্রাকৃতিক যেমন গোবর সার, অনেক কিছু ব্যবহার করে। তবে ভালো মাটিতে অনেক কিছু পুষ্টি উপাদান যা ফসলের জন্য প্রয়োজন সেটা আগে থেকে সেই মাটিতে উপস্থিত থাকে। এবং সব মাটিতে সব ফসল জন্মায় না। একটি বিশেষ ফসলের জন্য একটি বিশেষ ধরনের মাটি হয়। সব ধরনের মাটিতে এক ফসল জন্মে না,
আবার এক ধরনের মাটিতেও সব ফসল জন্মায় না। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি যে ধান গাছ কাদা মাটি বা কাদা দোআঁশ মাটিতে খুব ভালো জন্মে। আবার ধান চাষের সময় আমরা সেচ দিয়ে মাটিটা কাদা করে দেই এবং বিশেষ করে ঝিরি ঝিরি বৃষ্টির সময় ধানটা আরও ভালো উৎপাদন হয়। অপরদিকে চীনাবাদাম বেলে মাটি বা বেলে দোআঁশ মাটিতে খুব ভালো জন্মে। যেমন চীনাবাদাম এবং বেশিরভাগ বাদামই এই বেলের মাটি বা এই বেলে দোআঁশ মাটিতেই ভালো জন্মে। বাংলাদেশের মাটি পদ্মা, ব্রহ্মপুত্র ও মেঘনার পলি দ্বারা সৃষ্টি হয়। এখানে সব ধরনের ফসলই কম বেশি জন্মে। তো অর্থাৎ এখন আমরা বলতে পারি যে এক ধরনের মাটি যেটা পলি মাটিতে সব ধরনেরই ফসল কম বেশি জন্মাবেই, কারণ এই পলি মাটিতে যে হালকা নরম হয়, মেঘলার পলি দ্বারা তৈরি হয়, বিভিন্ন নদীর বিভিন্ন পলি দ্বারা এই পলি মাটি তৈরি হয়। বাংলাদেশের অধিকাংশ মাটি নরম, হালকা, ধূলিময় ও কর্ষণযোগ্য। মাটি বলতে তাকে বোঝায় যেখানে ফসল ভালো জন্মায়, অর্থাৎ একটি ভালো মাটির বৈশিষ্ট্য সেখানে কত ভালো ফসল জন্মায় এটা দ্বারা আমরা নির্ধারণ করতে পারি। এবং এখানে মাটি বলতে তাকে বোঝায় যেখানে ফসল জন্মায়, বন সৃষ্টি হয়, গাছপালা ভালো জন্মে, ফসল ভালো হয় এবং উপার্জনের একটা জায়গা তৈরি করতে পারে। একজন কৃষককে মাটি সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয় তিনি ঝটপট বলে থাকেন যে ভূত্বকের গভীরে যতটুকু লাঙল পৌঁছাবে সেটাই মাটি, যা উৎপাদন উপযোগী মাটি সেটাকেই বলা হয়েছে। এখন আমরা যদি একটু গণিতের ভাষায় দেখতে চাই তো সেখানে 15 থেকে 18 সেন্টিমিটার নিচেই লাঙলের ফলাটা তৈরি হয়, মানে যেতে পারে। তাহলে এখন আমরা মাটির একটা সংজ্ঞাও বলতে পারি, বা মাটি কাকে বলে যেটা যদি আমরা এক বাক্যে বলতে চাই তাহলে আমরা বলতে পারি যে ভূপৃষ্ঠের 15 থেকে 18 সেন্টিমিটার গভীর স্তরকেই মাটি বলে। এটি হচ্ছে মাটির একটি সংজ্ঞা। এক বাক্যে কৃষক যেটা বলে যে ভূপৃষ্ঠের 15 থেকে 18 সেন্টিমিটার গভীরতাকেই মাটি বলে। অতএব ফসল উপযোগী বা ফসল চাষ করার জন্য যে পুষ্টি উপাদানগুলো মাটিতে আগে থেকেই রয়েছে সেটা এই স্তরে থাকে, অর্থাৎ 15 থেকে 18 সেন্টিমিটার। এবং আমরা এর আগে একটু বলছি যে সব অঞ্চলের মাটির বৈশিষ্ট্য একরকম নয়, অর্থাৎ আমি যে এখানে ভিডিও বানাইতেছি এই এলাকার মাটি যেরকম অন্যান্য এলাকার মাটি এর থেকে ভিন্ন হবে। এখানে যদি আলু ভালো চাষ করা যায়, অন্যান্য মাটিতে আলু ভালো চাষ করা নাও যেতে পারে, সেখানে তো ধানও ভালো চাষ করা যেতে পারে। তো এখানে এলাকা ভিত্তিতে বলা হয়েছে। আবার এখানে বলা হয়েছে যে কোথাও ধান ভালো হবে, কোথাও গম ভালো হবে, কোথাও আবার আলুর মধ্যে আবার বিভিন্ন ভাগ হয়, যেমন মিষ্টি আলু, গোল আলু, রাঙা আলু, কোথাও ভালো হবে, কোথাও বা খারাপ হবে। নিচে বিভিন্ন উপযোগের মাটি বৈশিষ্ট্য দেওয়া হলো, অর্থাৎ আমরা এখন বিভিন্ন মাটি এবং সেই মাটিতে থাকা বৈশিষ্ট্য এবং এই মাটির বৈশিষ্ট্য অনুযায়ী কোন ফসল ভালো হয়, সেই মাটিতে কোন ফসল ভালো জন্মে সেটা এখন আমরা আলোচনা করব। তো চলো আজকের ভিডিওতে আমরা শুধু একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ধান বিষয়ে, এবং এর পরের ভিডিওগুলোতে আমরা আরও বিভিন্ন ফসল সম্পর্কে জানবো। তো আজকে শুধু আমরা ধান চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য সম্পর্কে আমরা একটু বিস্তারিত না হয় সংক্ষিপ্ত জেনে নিব। তো ধান চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য। কঙ্কর ও পলি মাটি ছাড়া সব মাটি ধান চাষের উপযোগী। অর্থাৎ যদি আমরা বলতে চাই যে কোন মাটি ধান চাষের জন্য উপকারী নয় বা কোন মাটিতে ধান ভালো জন্মে না, তো এখানে দুইটা মাটির কথা আমরা বলতে পারি, যে প্রথমটা হলো কঙ্কর এবং দ্বিতীয়টা হলো বেলে মাটি। এছাড়া বাকি যে সব মাটি আছে সেখানে কম বেশি ধান অনেকটাই ভালোই জন্মে। এঁটেল দোআঁশ মাটিতে ধান চাষের জন্য খুবই ভালো। নদীর অববাহিকা ও হাওর বাওর এলাকা যেখানে পলি মাটি জন্মে সেখানেও ধান ভালো হয়। আর এর আগে বলা হয়েছে যে পলি মাটিতে কম বেশি সব ধরনের ফসলই ভালো জন্মে, কারণ পলি মাটির একটা
আলাদা পুষ্টি উপাদান আছে ফসলের জন্য। এবং এখানে আরও বলা হয়েছে যে প্রকারভেদ উঁচু, মাঝারি, নিচু সব ধরনের জমিতেই ধানের চাষ করা যায়, শুধু একটু সেচের প্রয়োজন হয়। অর্থাৎ আমাদের কাছে যদি জমি নিচু হয় বা জমি উঁচু হয় বা জমি যদি আর একটু পার্থক্যময় হয়, একটু যদি আলাদা হয়, সেখানেও ধান চাষ করা যেতে পারে, শুধু একটু পরিশ্রমের ব্যাপার। একটু উদাহরণ দিয়ে আমরা বলতে পারি যে জমিতে বোরো ও জলি আমন চাষ করা হয়, সেগুলোর জন্য নিচু জমি রয়েছে। যেমন আমার যদি নিচু জমি থাকে, তো সেখানে আমি হয় বোরো ধান চাষ করব, না হয় জলি আমন ধান চাষ করব। এবং এরপরে হচ্ছে মাটির অম্লাত্মক থেকে নিরপেক্ষ অবস্থায় ধান চাষের অনুকূল। এখানে বলা হচ্ছে যে মাটির অম্লাত্মক ধান চাষের নিরপেক্ষ অবস্থা ধান চাষের অনুকূল। এবং এরপরে হচ্ছে মাটিতে জৈব পদার্থ কম থাকলে কম্পোস্ট ব্যবহার করে এর মাত্রা বানানো যায়। অর্থাৎ কম্পোস্টও এক ধরনের পুষ্টি উপাদান, যেটা আমরা মাটিতে প্রয়োগ করি হচ্ছে চাষের শক্তি বৃদ্ধি করার জন্য, বেশি উৎপাদন করার জন্য। এবং এখানে বলা হচ্ছে জৈব পদার্থ কম থাকলে, অনেক মাটিতে জৈব পদার্থ কম থাকে, তবে অনেক মাটিতে এই জৈব পদার্থ থাকে। উদাহরণস্বরূপ পলি মাটি। মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, জিঙ্ক, সালফার ইত্যাদি মাত্রা নির্ধারণ করে প্রয়োজনীয় সার ব্যবহার করে মাটির উর্বরতা বৃদ্ধি করা যায়। ধান চাষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো সেই মাটিতে উর্বরতার মান কতটুকু। এখানে আমরা নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, জিঙ্ক, সালফার ইত্যাদি নানা রকমের উপাদান দিয়ে একটি মাটিকে ধান চাষের জন্য ভালোভাবে উর্বর করতে পারি এবং সঠিকভাবে তৈরি করতে পারি ধান চাষ করার জন্য। তো গাইস, আজকের ভিডিওতে এই পর্যন্তই। এরপরের ভিডিওগুলোতে আমরা গম চাষ সম্পর্কে কিছু তথ্য, পাট, ডাল এবং গোল আলু সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে আমরা জানলাম যে ধান চাষ সম্পর্কে, ফসলের মাটি এবং মাটির বৈশিষ্ট্য সম্পর্কে এবং কৃষি প্রযুক্তি সম্পর্কে কিছু সংক্ষিপ্ত কথা। এরপরে ভিডিওগুলোতে গম, পাট আর ডাল সম্পর্কে তোমাদের কিছু তথ্য যাওয়ার চেষ্টা করবো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করতে পারো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো নির্ভয় এডুকেশন BM3 চ্যানেল।